আমাদের বাড়িতে এসে দেখি কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। আমার বোন, মা, বাবা সবাই মিলে আমার বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছে। পাশের বাসার চাচিকে জিজ্ঞাসা করার পর এটা জানতে পারলাম। তারপর আমি গেটের সামনে অনেকক্ষণ বসেছিলাম। চাচির ঘরে যেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। চাচি অনেকবার জিজ্ঞাসা করলো, কিরে এমনভাবে চলে আসছিস কেন, কিছু হয়েছে, জামাই কই, আরও কত কিছু, নতুন বিয়ে হয়েছে, এমন কান্না কান্না চোখ মুখ কেন। আমি তাদেরকে কিছুই বলিনি, শুধুমাত্র আমার বাবা মা আসার অপেক্ষায় ছিলাম। সন্ধ্যা 6:25 বাবা বাসায় ঢুকে। বাবা নাকি মেয়ে দেখতে যায়নি, গিয়েছে মা আর ছোট বোন। বাবা এসে আমাকে চাচির ঘরে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো, আর এই অবস্থা কেন তোমার? কারণ আমি যে বোরখাটা পরে আসছিলাম সেটার মধ্যে কাদা মাটি লেগে আছে। একদম অগোছালো একটা মেয়ে দাঁড়িয়েছিল, যার চোখে মুখে ভয় আর চোখে মুখে অসহায়ত্ব। বাবাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললাম। কেঁদে বাবার পায়ে ধরে মাপ চাইলাম আর বললাম, তুমি এত কিছু করলে আমার সুখের জন্য। বাবা, আমার জীবনে সুখ নাই। সেদিন যদি তোমার কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই দশা হইতো না। আজকে ও আমার গায়ে হাত তুলছে, আর এটা নতুন না, এই নিয়ে 4 বার ও আমার শরীরে হাত তুলছে। আজকের মারগুলো অনেক জড়িয়ে ছিল। আমার বাবা বলল, ঠিক আছে, এখানে এত কথা বলার দরকার নেই, তুমি বাড়িতে চলো, তোমার মা আসুক, তারপর আমরা এই ব্যাপারে কথা বলি। তারপর চাচির বাড়ি থেকে আমাদের বাড়িতে গেলাম। আমার মা ঠিক 7টা বাজে বাড়িতে ঢুকলো। ভাইয়ের জন্য মেয়ে পছন্দ করে রেখে এসেছে। 1 মাস পর ভাইয়ের বিয়ে হবে। বিয়েটা ফোনের মধ্যে হবে। তার 3 মাস পর আমার ভাই যখন বাংলাদেশে আসবে তখন তুলে নিয়ে আসা হবে। মা আসার পর সবকিছু খুলে বললাম। মা আমার ভাইদের ফোন দিল, ভাইদেরকেও জানালো। আমার ভাইরা অনেক রাগ হলো, বলল যে আমার স্বামীর নামে মামলা করবে। কিন্তু আমি মানা করলাম যে না, মামলা করার দরকার নেই, দেখি আমি তো বাড়িতে চলে আসছি, এখন মনে হয় ও আমাকে একটু বুঝবে, বা এখন মনে হয় ওর মাথাটা ঠিক হবে, কয়েকদিন ওর থেকে দূরে থাকি। তারপর আমার ভাইরা বলল যে ঠিক আছে, এটা যেহেতু প্রথমবারের মতো একবার মাফ করলাম, কিন্তু দ্বিতীয়বার কখনোই মাফ করবো না, যেন তৃতীয়বারের মতো এরকম কোনো ঘটনা না ঘটে। তোর মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকলাম। ঠিক আছে, তুই বেড়া কয়েকদিন, তারপর না হয় ব্যাপার নিয়ে কথা বলবো। আমি আর কথাটা বাড়তে দিলাম না। আমি আসার 2 দিন পর আমার স্বামী ফোন দেয়। এই 2 দিন একদম টোটালি কেউ আমার সাথে যোগাযোগ করেনি। ফোন দিয়ে আমাকে বলল যে কেন চলে গেলা, তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না। আমি বললাম, আমি তো তোমার সামনে দিয়েই আসলাম, তোমরা তো কেউ আমাকে আটকাওনি। ও বলে যে আমি ভেবেছিলাম তুমি হয়তো বা বাইরে পর্যন্ত যেয়ে বাসায় ফেরত আসবা, কিন্তু তুমি যে ডাইরেক্ট তোমার বাবার বাড়িতে চলে যাবা সেটা বুঝিনি। তখন তাকে বললাম, তাহলে 2 দিন পরে খোঁজ নিলা? সে আমাকে বলল যে এই কয়দিন আমার রাগ ছিল, এখন বাসায় চলে আসো। আমি বললাম যে না, আমি আর এখন আসবো না, আমি কয়েকদিন বাবার বাড়িতে থাকবো। তারপর সে বলল যে ঠিক আছে, তাহলে থাকো কিছুদিন। এই কথা বলে ফোন রেখে দিল। তারপর 2-3 দিন ভালোই ছিলাম। রাতের বেলা ফোন দিত, কথা বলতাম, এবং বাবার বাড়িতে এসে ভুলেই গিয়েছিলাম শ্বশুরবাড়ির অত্যাচারের কথা। 4-5 দিন পরে হঠাৎ করে বোনের সাথে কথা বলতে বলতে প্রচুর বমি বমি ভাব পায়। তারপর বেসিনে যেয়ে বমি করি। আমার মা আমার দিকে কেমন করে তাকিয়েছিল। তারপর আমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করলো, উত্তর দিলাম। আমাকে বলল যে ঠিক আছে, কালকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তারপরে আসল কথা জানা যাবে। তারপরের দিন সকালবেলা আমাদের ওখানকার এক সরকারি হাসপাতালে গেলাম। যাওয়ার পর কিছু টেস্ট দিল, টেস্ট করলাম। তারপরে জানতে পারলাম যে আমি গর্ভবতী। বাসায় আসার পর ওকে জানানোর আগে আমার মা আমাকে বোঝালো। আমার মা বলল, দেখো, তোমরা এত তাড়াতাড়ি এরকম একটা কাজ করে ফেললা, আর তোমাদের সংসারটার মধ্যে তো ঝামেলা লেগেই আছে। ওকে জানানোর আগে একটাবার ভেবে দেখো তুমি এই সংসার করবা কিনা, যে কিনা তোমাকে এতবার মারধর করেছে এই 1.5 মাসের মধ্যে। সামনে যে তোমার জীবনে কি আছে এটা তুমি ভালো জানো, আর আমার খুব ভয় করতেছে। আমি তোমার বাবার সাথে কথা বলি। তখন আমি মাকে বললাম যে না মা, আমার জীবনের প্রথম সন্তান এটা, আর তাছাড়া ও একটা সময় ঠিক হয়ে যাবে, আর আমি এখন দূরে আছি না, দেখো না আমাকে কেমন একটু পরপর ফোন দেয়, হয়তোবা এখন ও আমার শূন্যতাটা বুঝতে পারছে। তখন আমার মা বলল যে ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয়। আমি ওকে বিষয়টা জানাই, ও ভীষণ খুশি হয়। তার পরের দিন সকালবেলায় ও ওর মা, বাবা আর ওর ছোট বোনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে, অনেকগুলো মিষ্টি নিয়ে। আমি ভেবেছিলাম এই বুঝি আমার জীবনের সমস্ত দুঃখ শেষ হয়ে গেল, এখন বোধহয় আমার স্বামীটা ভালো হয়ে গেল। সে এসে সবাইকে মিষ্টি খাওয়ালো, আর এমন ব্যবহার করছিল যেন সে আমার গায়ে কখনো হাত তুলেনি, আর সে আমাকে অনেক ভালোবাসে। আমি তো তাদের সবাইকে অবাক হয়ে দেখছিলাম যে এতটা ভালো বা এতটা পরিবর্তন কিভাবে হয় মানুষ। যে কিনা আমাকে আসার আগে এত এত মারধর করলো, সেই মানুষটা আমার মা হওয়ার খুশিতে এতটা খুশি। মনে মনে ভাবলাম, আল্লাহ হয়তো আমার দোয়া শুনেছে, আমার স্বামীর মন হয়তো বা পরিবর্তন করে দিয়েছে।
আর এই কারণেই মনে হয় আল্লাহর উসিলা হিসেবে আমার সন্তান আমার গর্ভে এসেছে। সেদিন রাতটা থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই মিলে আমরা চলে যাই আমার শ্বশুর বাড়িতে। যাওয়ার পর 10-12 দিন আমার শাশুড়ির আমার প্রতি কি আদরটাই না ছিল। সে আমাকে একটা কাজ করতে দিত না। সে আমাকে বারবার বলতো আমি যেন নিজের দিকে খেয়াল দিই। ঘর ভর্তি ফল আমার শ্বশুর আনছে, আমার হাজব্যান্ড আনছে, বোনের জামাই নিয়ে আসছে। যখন যে বাহিরে যাচ্ছে হাতে হাতে করে করে এটা সেটা নিয়ে আসছে। 10 দিন পর্যন্ত সবাই অনেক আদর করলো। তারপর 10 দিন পরে, মানে আমি আমার বাবার বাড়ি থেকে আসার 10 দিন পর আমার শাশুড়ি আমাকে বলল যে এবার তো ছেলেটাকে একটা কিছু করে দিতে হবে, তোমার বাবাকে বলো ওই 2 লক্ষ টাকার সাথে আরও কিছু টাকা মিলিয়ে দিতে, আর আমি কিছু দেই, ওকে একটা দোকান নিয়ে দিই, তারপর তোমরা সুখে শান্তিতে সংসার করো। আমি মাকে বললাম যে মা, আমার তো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন বাবার কাছে টাকা চাওয়াটা ঠিক হবে না। ভাইয়ের বিয়েটা শেষ হোক, আর ওদের এখন অনেক টাকা খরচ হবে, আর আমার ভাইটাও তো অনেক কষ্ট করছে, ওর বিয়েটা আগে হওয়া দরকার। আমার ভাই বাংলাদেশে আসবে, অনেক খরচ আছে। তারপরে বলি, আমার শাশুড়ির মুখটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। আমার শাশুড়ি আমার সাথে কথা না বলে আমার রুম থেকে চলে গেল। সেদিন রাতের বেলা আবার আমার স্বামী আমাকে সেম কথা বলল যে তোমার বাবাকে বলো এখন টাকাটা দিতে, আমরা একটা ব্যবসা করি, আর তাছাড়া সামনে আমাদের বাবু হবে, আমাদের কত খরচ। আমার স্বামীকেও আমি একই কথা বললাম, সামনে আমার ভাইয়ের বিয়ে, ওদেরই তো এখন টাকা দরকার, আমাকে কিভাবে টাকা দিবে। আমার স্বামী রেগে গেল মুহূর্তের মধ্যে। সে আমাকে বলে মেয়ের সংসারের ঠিক নেই আর ছেলের বিয়ে নিয়ে পড়ে আছে, বাটপার কোথাকার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আফরোজা আক্তার রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম, যেটার 7 পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। এই জীবনের গল্পটিতে আরো ভয়াবহ ঘটনা বাকি আছে। স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।